সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। হলুদের শুভেচ্ছা জানিয়ে আপনাদের আজকের ক্লাসটা শুরু করছি। আজকে পাঠ পরিচিতি, ব্যবসায় পরিসংখ্যান, ইউনিট 5 প্রাক্কলন বা এস্টিমেশন পড়ছিলাম আমরা। এর 5.1, 5.2 এবং 5.3 এর আগের ক্লাসে আমরা শেষ করে ফেলেছি। আজকে শিক্ষক পরিচিতিটা স্যার যদি আরেকবার দেন স্যার, আপনার মোবাইল নাম্বারটা স্যার একটু আমরা নিয়ে রাখি স্যার। এক সময় ক্লাস বা কোনো কমপ্লিকেশন হলে স্যার আপনার সঙ্গে একটু কমিউনিকেশন করা যাবে। মোবাইল নাম্বারটা হাতে কলম আছে, এই নাম্বারটা যেটা স্ক্রিনে দেওয়া, এটা আমার মেয়ে অনলাইনে ক্লাস করে, তো এই মোবাইল দিয়েই করে, যার ফলে এটা ম্যাক্সিমাম সময় ওর কাছেই থাকে। স্যার একটু হ্যাঁ লিখতে পারবো স্যার। আচ্ছা, একটু লেখেন। 01861 01861 40 40 3447। 3447। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, ঠিক। যেটা বলছিলাম যে আমরা প্রাক্কলনের প্রথম 3টা পাঠ এর আগের ক্লাসে পড়ে ফেলেছি। আজকে হলো পাঠ 5.4 এবং 5.5। 5.4-এ আছে গড় সম্পর্কিত সমস্যা ও সমাধান এবং 5.5-এ আছে অনুপাত সম্পর্কিত সমস্যা ও সমাধান। শুরু করি আমরা 5.4 গড় সম্পর্কিত সমস্যা ও সমাধান। এই অধ্যায়টা পাঠ শেষ করলে আপনি গড় সম্পর্কিত বিভিন্ন সমস্যা বর্ণনা করতে পারবেন, গড় সম্পর্কিত বিভিন্ন সমস্যার সমাধানও করতে পারবেন। গড় সম্পর্কিত সমস্যা ও সমাধান। গড় সম্পর্কিত প্রাক্কলন নিম্নোক্ত ভাবে করা যেতে পারে, অর্থাৎ 3টা পদ্ধতিতে গড় সম্পর্কিত প্রাক্কলন করা হয়ে থাকে। সমগ্র গড়ের বিন্দু প্রাক্কলিত মান, আদর্শ ত্রুটি এবং সীমা প্রাক্কলিত মান নির্ণয়। মানে সমগ্র গড়ের বিন্দু প্রাক্কলিত মান, আদর্শ ত্রুটি এবং সীমা প্রাক্কলিত মান নিয়ে মান নির্ণয় করে আমরা গড় সম্পর্কিত প্রাক্কলন করতে পারি। 2 নাম্বার, দুটি গড়ের মধ্যে পার্থক্যের বিন্দু প্রাক্কলিত মান ও সীমা প্রাক্কলিত মান নির্ণয়। এবং কি দুটা গড়ের মধ্যে যে পার্থক্য হবে, এই পার্থক্যের বিন্দু প্রাক্কলিত মান এবং সীমা প্রাক্কলিত মান নির্ণয় করে আমরা গড় সম্পর্কিত প্রাক্কলন বের করতে পারি। 3, উপযুক্ত নমুনার আকার নির্ণয় করতে পারি। স্যার আসসালামু আলাইকুম। আমরা এই যে 1 নাম্বারটা এর আগের যেটা আগের স্লাইডে যে 1 নাম্বারটা করলাম, সমগ্র গড়ের বিন্দু প্রাক্কলিত মান, আদর্শ ত্রুটি এবং সীমা প্রাক্কলিত মান নির্ণয়, এটা নিয়ে এখন আলোচনা করছি। এক্ষেত্রে কিছু সূত্র আছে, সূত্রগুলো আপনাদেরকে অঙ্ক করতে করতে প্র্যাকটিস হয়ে যাবে। নমুনা গড়ের পরিমিত ব্যবধান বা আদর্শ ত্রুটি, আদর্শ বিচ্যুতি নির্ণয় করতে হবে। এখানে ডেল্টা এক্স বার ইজ ইকুয়াল টু ডেল্টা ডিভাইড বাই রুট ওভার এন। যদি প্রশ্নের সমগ্র পরিমিত ব্যবধান ডেল্টা দেয়া থাকে, তাহলে প্রশ্নে যদি পরিমিত ব্যবধান ডেল্টা দেয়া থাকে, তাহলে উপরের সূত্রটা ব্যবহার করতে হবে। ডেল্টা এক্স বার ইজ ইকুয়াল টু ডেল্টা ডিভাইড বাই রুট ওভার এন। আর যদি প্রশ্নের নমুনা পরিমিত ব্যবধান দেয়া থাকে, এস দেয়া থাকে, সেক্ষেত্রে সূত্রটা হবে ডেল্টা এস বার ইজ ইকুয়াল টু, নিচে এখানে হবে ডেল্টা এস বার ইজ ইকুয়াল টু এস ডিভাইড বাই রুট ওভার এন। 3 নাম্বার হলো সমগ্রক নিরূপিত বিন্দু 2 নাম্বার, সমগ্রকের নিরূপিত বিন্দু প্রাক্কলিত মান মিউ ইজ ইকুয়াল টু এক্স বার। আমরা এটা জানি, এর আগেও ক্লাসে আমরা এটা নিয়ে আলোচনা করেছিলাম। তাহলে সমগ্রের বিন্দু প্রাক্কলিত মানের সূত্রটা মিউ ইজ ইকুয়াল টু
এক্স বার সমগ্র গড়ের আস্থা সীমা 1 নম্বর প্রশ্নের তথ্য অনুযায়ী সূত্রগুলো ব্যবহার করতে হবে। যদি প্রশ্নে ডেল্টা এর মান দেয়া থাকে সেক্ষেত্রে আস্থা সীমাটা হবে এক্স বার প্লাস মাইনাস জেড ইন্টু ডেল্টা ডিভাইড বাই রুট ওভার এন। যদি প্রশ্নে ডেল্টা এর মান দেয়া থাকে, আমরা উদাহরণ করবো, উদাহরণ দেখলেই বুঝতে পারবো, অঙ্কগুলো হাতে কলমে করলেই বুঝতে পারবো। তাহলে আবার বলছি, সমগ্র গড়ের আস্থা সীমা যদি প্রশ্নে ডেল্টা এর মান দেয়া থাকে, হ্যাঁ, বা পরিমিত ব্যবধানের মান দেয়া থাকে, সেক্ষেত্রে আমরা সূত্র এক্স বার ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস জেড ইন্টু ডেল্টা ডিভাইড বাই রুট ওভার এন। এখানে প্লাস মাইনাস মানে সূত্রটা একবার প্লাস দিয়ে ব্যবহার করতে হবে, একবার মাইনাস দিয়ে ব্যবহার করতে হবে। যেহেতু আস্থার সীমা বের করবো, অর্থাৎ এত থেকে এত, সেই ক্ষেত্রে পরিসীমা বের কি বলে সীমা বের করতে গেলে দুইটা মান অ্যান্সার পাওয়া যাবে। যদি প্রশ্নে এস এর মান দেয়া থাকে এবং এন ইজ ইকুয়াল টু গ্রেটার দেন এন গ্রেটার দেন ইজ ইকুয়াল টু 30 হয়, এবং প্রশ্ন যদি ডেল্টার পরিবর্তে এস এর মান দেয়া থাকে এবং সেক্ষেত্রে এস এর মান যদি গ্রেটার দেন ইজ ইকুয়াল টু 30 হয়, সেক্ষেত্রে আমরা দ্বিতীয় সূত্রটা ব্যবহার করব। দ্বিতীয় সূত্র এক্স বার প্লাস মাইনাস জেড ইন্টু এস ডিভাইড বাই রুট ওভার এন। একই সূত্র, জাস্ট শুধু এখানে ডেল্টা আর এখানে এস ব্যবহার করা হবে। আমরা দেখেন যে উপরেরটা তো এখানে ডেল্টা, এখানে এস ব্যবহার করছে, অর্থাৎ একবার পরিমিত ব্যবধানের মান দেওয়া থাকবে এবং একবার এস এর মান যদি দেওয়া থাকে এবং এস যদি ইকুয়াল টু গ্রেটার দেন 90 হয় 30 হয়, সেক্ষেত্রে আমরা এই দ্বিতীয় সূত্রটা ব্যবহার করব। এবং প্রশ্নে যদি এস এর মান দেওয়া থাকে এবং এন ইজ ইকুয়াল টু স্মলার দেন 30 হয়, এন যদি 30 এর চেয়ে ছোট হয়, সেক্ষেত্রে আমরা তৃতীয় সূত্রটা ব্যবহার করব। তৃতীয় সূত্রটা হলো এক্স বার প্লাস মাইনাস টি এ বাই 2 ইন্টু এন মাইনাস 1 ডিভাইড বাই এস রুট ওভার এন। এখানে এস কিভাবে বের করব তার একটা ইয়ে দেয়া আছে, নিয়মাবলী দেয়া আছে, এস এর মান আসলে কিভাবে বের করতে হয়। আমরা উদাহরণে যাই। কোনো একটি পরীক্ষণে 120 জন মধ্যবর্তী ম্যানেজারের নমুনা নির্বাচন করা হলো। তাদের মাসিক আয়ের গড় 30,340 টাকা এবং পরিমিত ব্যবধান 1580 টাকা। তাহলে ডেল্টা, এই প্রশ্নে ডেল্টা দেয়া আছে। পরিমিত ব্যবধান বা ডেল্টা দেয়া থাকলে আমাদের কোন সূত্রে ব্যবহার করব আমরা জানি। 1 নাম্বার বলছে সমস্ত মধ্যবর্তী ম্যানেজার সমগ্রকের গড় আয় নিরূপণ করুন, অর্থাৎ বিন্দু প্রাক্কলিত মান কত বের করুন। আর 2 নম্বর বলছে সমগ্র গড়ের 95 আস্থা সীমা নির্ণয় করুন। তাহলে প্রশ্নটা আমাকে পড়ে বুঝতে হবে যে এখানে পরিমিত ব্যবধান দেয়া আছে না এস দেয়া আছে। যদি পরিমিত ব্যবধান দেয়া থাকে সেক্ষেত্রে পরিমিত ব্যবধানের সূত্র দিয়ে আমাদের অঙ্ক করতে হবে। দেখেন আমরা আগের ইয়েতে যাই, আগের শীটটাতে যাই, দেখেন এই যে দেখেন পরিমিত ব্যবধান ডেল্টা যদি দেয়া থাকে তাহলে আদর্শ বিচ্যুতির সূত্র এটা হবে সমগ্রকে নির্ভীত বিন্দুর প্রাক্কলিত মানের ক্ষেত্রে এখানে এটি একটাই হবে এবং সমগ্র আস্থা সীমা যদি পরিমিত ব্যবধান দেয়া থাকে তাহলে এই সূত্র হবে আমাদের। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আমাদের তথ্যে কিন্তু শুধুমাত্র এই যে পরিমিত ব্যবধান দেয়া আছে, সেই কারণেই আমরা কোন সূত্রটা ব্যবহার করবো ওটা দেখছি। দেয়া আছে n = 120, অর্থাৎ কতজন ম্যানেজার? 120 জন ম্যানেজার। এক্স বার তাদের মাসিক গড় আয় 30,000, এক্স বার 30,340 টাকা দেয়া আছে এবং এস বা পরিমিত ব্যবধান, এখানে এস লেখাটা ঠিক হয়নি, এখানে ডেল্টা লিখলে হতো। যেহেতু পরিমিত ব্যবধানের কথা সরাসরি উল্লেখ আছে বইটাতে, এই জায়গাটা ভুল আছে। হ্যাঁ, এখানে ডেল্টা হবে। ডেল্টা ইজ ইকুয়াল টু 1580 টাকা। আমরা 1 নাম্বার জানি যে সমস্ত মধ্যবর্তী ম্যানেজারের গড় আর নিরূপণ করে এবং বিন্দু প্রাক্কলিত মান কত হবে আমরা জানি। এক্স বার ইজ ইকুয়াল মিউ ইজ ইকুয়াল টু এক্স বার। তাহলে একের সূত্রটা হলো মিউ ইজ ইকুয়াল টু এক্স বার ইজ ইকুয়াল টু 30,340 টাকা। এটা 1 নাম্বারের অ্যান্সার। 2 নাম্বার বলছে নির্ণয় সমগ্র গড় মিউ এর 95 আস্থার সীমায় মানটা বসাতে হবে এক্স বার প্লাস মাইনাস জেড ইন্টু ডেল্টা ডিভাইড বাই এন রুট ওভার এন। এখানে কিন্তু আমি আবার বলছি, এখানে যেহেতু পরিমিত ব্যবধান দেয়া আছে, এখানে এস বসবে না, এখানে ডেল্টা ব্যবহার করতে হবে। তাহলে সূত্রটা দেখেন,
এটা আমরা দুইবারও লিখতে পারি। x বার প্লাস জেড এস ডিভাইড বাই রুট ওভার এন। এখানে আহ, এখানে মিউ দিয়ে আবার এক্স বার মাইনাস জেড এস ডিভাইডেড বাই এন এভাবে ব্যবহার করতে পারি। এখানে প্লাস মাইনাস দিয়ে ইউজ করছে। তাহলে আমরা এক্স বারের মান আমাদের এখানে প্রশ্নের মধ্যে দেওয়া আছে 30,340 টাকা, প্লাস মাইনাস 90%, 95% আস্থা সীমায় আমরা জানি 95% আস্থা সীমা জেড এর সারণীগত মান 1.96। এই যে এখানে উল্লেখ করে দিচ্ছি, এর আগের ক্লাসে আমি আপনাদের একটা সারণীও দিয়ে দিয়েছিলাম। শুধুমাত্র এখানে 95% আস্থা সীমা সবগুলো অঙ্ক ব্যবহার করা আছে। অন্যান্য আস্থা সীমা যদি ব্যবহার করা থাকে তাহলে ওই সারণীটা দেখে তার মানটা বসাতে হবে। তাহলে 30,340 প্লাস মাইনাস 1.96, অর্থাৎ এই যে জেড এর মানটা 95% আস্থা সীমায় জেড এর মান হলো 1.96 ইন্টু এস এর মান, ডেল্টার মান আমাদের দেয়া আছে কত, 1580 টাকা। 1580 ডিভাইড বাই রুট ওভার এন। রুট ওভার এন আমাদের দেখেন 120। ওকে, তাহলে 30,340 মাইনাস এটাকে রুট করে এটা দিয়ে ভাগ করে এটা দিয়ে গুণ করলে 282.7 এবং একবার প্রথমে মাইনাসটা বসিয়ে নিলাম, এখন দ্বিতীয় প্লাসটা বসিয়ে নিই। 30,340 প্লাস 282.7, অর্থাৎ এটাকে রুট করে রুট ওভারের মানটা দিয়ে এটা থেকে ভাগ করে এটাকে গুণ করলেই 282.70 পাওয়া যাবে। 30,340 মাইনাস 282 হলো 30,057.30 এবং 30,340 282.70 যোগ করলে 30,622.70, অর্থাৎ অ্যান্সারটা আসবে 95 আস্থার সীমায় সমগ্র গড়ের মান 30,057 টাকা এবং এত টাকার মধ্যে, 30,623 টাকার মধ্যে। আমার মনে হয় আপনারা অঙ্কটা ভালোভাবে বুঝতে পেরেছেন, কারণ এখানে প্রতিটা জিনিস আমি কিন্তু ভেঙে বলেছি। অর্থাৎ এখানে আবার বলছি, পরিমিত ব্যবধান বলা আছে, পরিমিত ব্যবধান থাকলেই আমাদের ডেল্টা ইউজ করতে হবে। দেখেন আমি আবার আপনাদের আগের স্লাইডটা দেখাই। এই যে প্রশ্নে, এই দেখেন প্রশ্নে ডেল্টা এর মান, অর্থাৎ ডেল্টা মানেই হলো পরিমিত ব্যবধান। পরিমিত ব্যবধান যদি দেওয়া থাকে তাহলে ডেল্টা ব্যবহার করতে হবে। আবার দেখে নিন অঙ্কটা আমার মনে হয় আপনারা আবার বুঝতে পারছেন। আমি যদি মনে করেন আমি আরেকবার বললে ভালো হয়, তাহলে আমি আবার বলছি। দেখেন এই প্রশ্নে দেয়া আছে যে কোনো একটি পরীক্ষণে 120 জন মধ্যবর্তী ম্যানেজারের নমুনা নির্বাচন করা হলো। তাদের মাসিক আয়ের গড় 30,340 টাকা এবং পরিমিত ব্যবধান 1580 টাকা। 1 নম্বর বলছে সমস্ত মধ্যবর্তী ম্যানেজারের গড় আয় নিরূপণ করুন, অর্থাৎ বিন্দু প্রাক্কলিত মান কতটা বের করুন এবং সমগ্র করে 95 আস্থা সীমা নির্ণয় করুন। এখানে প্রশ্ন অনুযায়ী আমাদের দেয়া আছে n = 120, x বার = 30,340 এবং ডেল্টা = 1580। আমরা জানি বিন্দু প্রাক্কলিত মান শুধু একটাই হয়, x বার যেটা থাকে সেটাই এর অ্যান্সারটা হয়। সমগ্রকে নিরূপিত বিন্দু প্রাক্কলিত মান মিউ = x বার = 30,340, অর্থাৎ 1 নম্বর অ্যান্সার আমাদের হয়ে গেল। 2 বলছে নির্ণয় সমগ্র গড় মিউ এর 95% আস্থা সীমার সূত্রটা হলো x বার প্লাস মাইনাস জেড ইন্টু ডেল্টা ডিভাইড বাই এন। এখানে x বার হলো 30,340 প্লাস মাইনাস আমরা জানি 95% আস্থা সীমায় জেড এর সারণীকৃত মান 1.96 গুণন 1580 ডিভাইড বাই 120 যোগ বিয়োগ করলে এই অ্যান্সারটা আসবে, অর্থাৎ 95% আস্থা সীমায় সমগ্রকে গড়ের মান 30,057 টাকা থেকে 30,630 টাকার মধ্যে। এরপরে আসি দুটি গড়ের মধ্যে পার্থক্যের বিন্দু প্রাক্কলিত মান ও সীমা প্রাক্কলিত মান। দুটি গড়ের মধ্যে পার্থক্যের বিন্দু প্রাক্কলিত মান ও সীমা প্রাক্কলিত মান। আমরা জানি নমুনা গড়ের পার্থক্যের গড়, নমুনা গড়ের মিউ এক্স বার এক্স এক্স x1 বার মাইনাস x2 বার = μ1 মাইনাস μ2। নমুনা গড়ের পার্থক্যের পরিমিত ব্যবধান বা আদর্শ বিচ্যুতি ডেল্টা = x1 বার মাইনাস x2 বার √,
delta 1 square divided by n1 plus delta 2 square divided by n2 পরিমিত আদর্শ বিচ্যুতি। তাহলে নমুনা গড়ের পার্থক্যের পরিমিত ব্যবধান অথবা নমুনা গড়ের পার্থক্যের বা নমুনা গড়ের আদর্শ বিচ্যুতি সূত্র এটা। সমগ্রকের এটা হলো নমুনা গড় আর হলো সমগ্রকের গড়ের পার্থক্য μ1 মাইনাস μ2 এর জন্য আস্থা সীমা x1 বার মাইনাস x2 বার প্লাস মাইনাস z ইন্টু a বাই 2 রুট ওভার a স্কয়ার ডেল্টা 1 স্কয়ার ডিভাইড বাই n1 প্লাস ডেল্টা 2 স্কয়ার ডিভাইড বাই n2 যদি প্রশ্নে ডেল্টা 1 এবং ডেল্টা 2 এর মান দেওয়া থাকে তাহলে এই সূত্রটা ব্যবহার করা হবে। আর 2 নম্বর সূত্রটা ব্যবহার করা হবে যদি ডেল্টার পরিবর্তে s এর মান দেওয়া থাকে x1 বার মাইনাস x2 বার প্লাস মাইনাস z ইন্টু a এটা হলো আলফা ডিভাইড বাই 2 রুট ওভার s1 স্কয়ার ডিভাইড বাই n1 প্লাস রুট ওভার s2 স্কয়ার ডিভাইড বাই n2 s1 ও s2 এর মান দেওয়া থাকে n greater than is equal to 30 এবং n2 greater than is equal to 30 হয় সেক্ষেত্রে এখানে s2 এর মানটা ব্যবহার s1 s2 এর মানটা ব্যবহার করতে হবে। আসি একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দেই যে একটি সমান সুযোগ কমিটি তদন্ত করে প্রতিবেদন তৈরি করে যে তুলনামূলক চাকরিতে পুরুষ ও মহিলাদের মধ্যে সমানভাবে পরিশোধ করা হয় নিম্নে 75 জন পুরুষ ও 64 জন মহিলার তথ্য দেয়া হলো। অর্থাৎ একটা সমান সুযোগ কমিটি তদন্ত করে প্রতিবেদন তৈরি করে যে বেতন পরিশোধের ক্ষেত্রে মহিলা এবং পুরুষের তাদেরকে সমানভাবে বেতন পরিশোধ করা হয়। এর মধ্যে 75 জন পুরুষ এবং 64 জন মহিলার তথ্য। বেতন হলো গড় বেতন টাকায় পুরুষ 11,530 টাকা, মহিলাদের হলো 10,620 টাকা। পরিমিত ব্যবধান ডেল্টা ইজ ইকুয়াল টু পুরুষের ক্ষেত্রে 780, মহিলাদের ক্ষেত্রে 750। গড় বেতনের মধ্যে পার্থক্যের জন্য 95% আস্থা সীমা নির্বাচন করুন বা নির্ণয় করুন। দেখেন এখানে গ্রেটার দেন n এর মান গ্রেটার দেন 30 আছে সেই কারণে ডেল্টা এস এর সূত্রটা ব্যবহার করতে হবে। সমাধান দেওয়া আছে n1 ইজ ইকুয়াল টু 75 অর্থাৎ 75 জন পুরুষ, n2 ইজ ইকুয়াল টু 64 জন মহিলা, x1 বার হলো 11,530 পুরুষদের বেতন, x2 বার হলো 10,620, s1 হলো 780, s2 হলো 750। গড় বেতনের মধ্যে পার্থক্যের জন্য 95% আস্থার সীমা সূত্রটা আমরা জানি x1 বার মাইনাস x2 বার প্লাস মাইনাস z ইন্টু আলফা ডিভাইড বাই 2 রুট ওভার s1 স্কয়ার ডিভাইড বাই n1 প্লাস s2 স্কয়ার ডিভাইড বাই n2। এখানে এই সূত্রে আমরা যদি মানগুলো বসিয়ে দিই দেখেন x1 আমাদের দেয়া আছে 11,530, x2 দেয়া আছে 10,620, তাহলে 11,530 মাইনাস 10,620 প্লাস মাইনাস আমরা জানি z এর 95% আস্থা সীমায় z এর মান হলো সারণীকৃত মান হলো 1.96, আমরা 1.96 বসিয়ে দিব রুট ওভার s1 এর মান আমাদের দেয়া আছে 780 স্কয়ার ডিভাইডেড বাই n1 হলো আমাদের দেয়া আছে 75 প্লাস s2 এর মান দেয়া আছে 750 স্কয়ার আর n2 এর মান দেয়া আছে 64। এটা দিয়ে স্কয়ার করে এটা দিয়ে ভাগ করে এটাকে স্কয়ার কে এটা দিয়ে ভাগ করে প্লাস করলে 811, এটা স্কয়ার এটাকে স্কয়ার করে 75 দিয়ে ভাগ করলে 8112 প্লাস এটাকে স্কয়ার করে এটা দিয়ে যদি ভাগ করি তাহলে 8789.0625 হয়। এটা রুট করলে আসে 254.81। তাহলে আমরা বলছি যে 11,530 মাইনাস 10,620 প্লাস মাইনাস 1.96 এটাকে এটা থেকে মাইনাস করে 910 প্লাস মাইনাস 1.96 ইন্টু রুট ওভার এটা প্লাস এটা, এই দুটাকে যোগ করে একবারে যদি রুট ওভার করি করে এই যে 1.96 কে গুণ করি তাহলে 254.81 হয়। তাহলে একবার 910 থেকে 254.81 মাইনাস করলে 655.19 হয় এবং 910 এর সঙ্গে 254.81 যদি যোগ করি তাহলে 1164.81 হয়। তাহলে 95% আস্থা সীমায়
তাদের গড় বেতনের পার্থক্য হলো 655.19 থেকে 1164.81 পর্যন্ত। আমি মনে করছি যে আপনারা অঙ্কটা বুঝতে পেরেছেন। এগুলো আসলে সূত্রগুলো মনে রাখলেই সব তথ্য পাওয়া যাবে। হ্যাঁ? কারণ সবগুলো অঙ্কের মধ্যেই একটা ধারাবাহিকতা বা সিমিলারিটি আছে। পরের অংশে আমরা যাই। উপযুক্ত নমুনার আকার নির্ণয়। সমগ্র গড় নিরূপণের জন্য নমুনার আকার নির্ণয়ের সূত্রটা হলো n ZS/E²। মানে নমুনার আকার নির্ণয়ের ক্ষেত্রে আমরা দেখেন আমরা কিন্তু তৃতীয় অংশটায় চলে আসছি। আবার দেখাই আমি। তাহলে প্রথমটায় আমরা এই অঙ্কটা এটা দিয়ে অঙ্ক করলাম, দুটি গড়ের মধ্যে পার্থক্যের বিন্দু করলাম দ্বিতীয়টা, এবং এখন আমরা করছি উপযুক্ত নমুনার আকার নির্ণয়। ঠিক আছে? এটা ছিল প্রথমটার সূত্র এবং প্রথমটার উদাহরণ। এটা ছিল দ্বিতীয়টার সূত্রের আলোচনা এবং দ্বিতীয়টার উদাহরণ। এটা হলো আজকে এখন করছি আমরা উপযুক্ত নমুনার আকার নির্ণয়। এটা সূত্র আলোচনা এবং উদাহরণ। সূত্রের আলোচনা জাস্ট শুধু এটাই যে আমরা সমগ্র গড় নিরূপণের জন্য উপযুক্ত নমুনার আকারের ক্ষেত্রে n=ZS/E² একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই, কারণ এখানে এই সূত্র ব্যাখ্যা করার মতো তেমন কিছুই নাই। উদাহরণ দিয়ে আমরা বুঝিয়ে দিই। কোন প্রতিষ্ঠানের কর্মচারীদের আয়ের ভেদাঙ্ক, অর্থাৎ প্রশ্নে মনে রাখবেন যদি ভেদাঙ্ক দেওয়া থাকে তাহলে এই সূত্র দিয়ে আমাদের অঙ্কটা করতে হবে। আয়ের ভেদাঙ্ক 42, 95% আস্থা সীমার গড় আয়ের প্রাক্কলনের বিচ্যুত 5 হলে নমুনার আকার কত? তাহলে সমাধান দেয়া আছে ভেদাঙ্ক S²=42 বা পরিমিত ব্যবধান S=64.64 যদি আমি রুট করি, বা স্কয়ার 42 42 কে যদি রুট করি তাহলে 6.48 আসে। হ্যাঁ? গড় আয়ের প্রাক্কলনের বিচ্যুতি দেয়া আছে 5, এই যে এখানে বলে দিয়েছে গড় প্রাক্কলনের বিচ্যুতি 5। 90% আস্থা সীমায় Z এর মান হলো 1.96। তাহলে আমরা নিম্ন নমুনার আকার আমরা n=ZS/E²। আমরা বসাই দেই। Z এর মান আমরা জানি 1.96 গুণন S কি? S এর মানেই যেখানে 6.48 বসিয়ে দিলাম। E এর মান দেওয়া আছে 5, এটার উপরে হোল স্কয়ার। এটাকে এটা দিয়ে গুণ করে গুণফলকে 5 দিয়ে ভাগ করে ওর স্কয়ার করলে 6.5 আসে বা 7 অ্যাপ্রক্স। হ্যাঁ, এটা আসলে প্রায় 6 মানে কোন সংখ্যা 0.5 বা তার বেশি হলে তার পরের সংখ্যাটাকে রাউন্ড ফিগার করে নেওয়া যায়। এটা রাউন্ড ফিগার করে নেওয়া আছে। আপনারা যদি 6.5 কেও অ্যান্সার লেখেন তবুও রাইট। হ্যাঁ? আমরা তাহলে এই 6.4 চ্যাপ্টারটা আমাদের শেষ হয়ে গেল। আসি আমরা পরের চ্যাপ্টারে। 5.4 শেষ হয়ে গেল। 5.5 এরপরে অনুপাত। আমার মনে হয় আপনারা যে ক্লাসটা করার পরে ভিডিওটা যে দেই আপলোড করে আপনারা একটু দেখে কোনো সমস্যা থাকলে ওখানে কমেন্ট করবেন। আমি পরের ক্লাসে এটা নিয়ে আলোচনা করব। হ্যাঁ? আপনারা আসলে কেউ কিন্তু কমেন্ট করছেন না। যার ফলে বুঝতে পারছি না যে আপনারা অঙ্কগুলো বুঝছেন কিনা। 5.5 অনুপাত সম্পর্কিত সমস্যা ও সমাধান। এই অধ্যায়টা পাঠ করলে আপনি অনুপাত সম্পর্কিত বিভিন্ন সমস্যা বর্ণনা করতে পারবেন, অনুপাত সম্পর্কিত বিভিন্ন সমস্যার সমাধান করতে পারবেন। এখানেও একই অনুপাত সম্পর্কিত সমস্যার সমাধান করতে গেলে অনুপাত সম্পর্কিত প্রাক্কলন তিনটা ভাবে নিচের ৩টা পদ্ধতিতে করা যায়। সমগ্র অনুপাতের বিন্দু প্রাক্কলিত মান, আদর্শ বিচ্যুত ও সীমা প্রাক্কলিত মান নির্ণয় করে বের করতে পারবেন। দুটি সমগ্র অনুপাতের পার্থক্যের বিন্দু প্রাক্কলিত মান ও সীমা প্রাক্কলিত মান নির্ণয় করে করতে পারবেন এবং উপযুক্ত নমুনার আকার নির্ণয় করে করতে পারবেন। অর্থাৎ এটা আগেরটার মতোই ৩টা, কিন্তু এর সূত্রগুলো একটু আলাদা আছে। নিয়মটা এই ৩ ধরনেরই আছে।
1 নম্বর বলছে সমগ্র অনুপাতের বিন্দু প্রাক্কলিত মান, আদর্শ বিচ্যুত ও সীমা প্রাক্কলিত মান নির্ণয়। এখানে প্রশ্নটা সূত্রগুলো নিয়ে একটু আলোচনা করা আছে। মনে করি সমগ্র অনুপাত পাই। এখানে নমুনা অনুপাত P = কোনো নির্দিষ্ট বৈশিষ্ট্যের উপাদান সংখ্যা ডিভাইড বাই নমুনার উপাদান সংখ্যা। নির্দিষ্ট বৈশিষ্ট্য উপাদান m ডিভাইডেড বাই নমুনার উপাদান হলো n। তাহলে সূত্রটা হবে কি P = m ডিভাইডেড বাই n। নমুনা অনুপাতের গড় MP = পাই এবং পরিমিত ব্যবধান বা আদর্শ বিচ্যুতি যদি দেয়া থাকে ডেল্টা P = √π × 1 - r ডিভাইডেড বাই n। সমগ্রকের অনুপাতে 95% বা 99% আস্থার সীমা সূত্রটা আসবে P ± z × ডেল্টা P P ± অর্থাৎ এটাকে এই যে ডেল্টাটাকে যদি ভাঙি, ডেল্টাটাকে ভেঙে এভাবে করা যায় P ± z ওই যে দেখেন ডেল্টার মান কিন্তু যে পাই P দেয়া আছে, আমরা পাই দিয়েও বা P দিয়েও লিখতে পারি, হ্যাঁ? তাহলে সূত্রটা হবে √p × 1 - p ডিভাইড বাই n। অর্থাৎ এই ডেল্টা পির মানটা, এই যে এই ডেল্টা পির মানটা জাস্ট এই সূত্রটার পাশে বসানো আছে। দেখেন P ± z এই যে ডেল্টা পির পুরো মানটা। ওকে? এখন আসেন আমরা একটা উদাহরণ দিয়ে অঙ্কগুলো করতে থাকি। দেখেন 2003 সালে একটি কলেজে ভর্তিকৃত ছাত্রছাত্রীদের মধ্যে 420 জনের একটি নমুনা দেখা গেল যে 220 জন ছাত্র। উক্ত কলেজে ভর্তিকৃত সমস্ত ছাত্রছাত্রীদের মধ্যে ছাত্রদের অনুপাতে 95% আস্থা সীমা নির্ণয় করুন। তাহলে 2003 সালে একটা কলেজে ভর্তি ছিল 420 জন। এর মধ্যে থেকে দেখা গেল যে 220 জন ছাত্র এবং 95% আস্থা সীমায় তাদের মান নির্ণয় করতে বলছে। মনে করি সমাধান দেখেন। মনে করি সমগ্র অনুপাত পাই। নমুনার আকার n = 420, ছাত্রদের সংখ্যা m = 220। তাহলে p এর মানটা আসবে দেখেন কোন নির্দিষ্ট বৈশিষ্ট্যের উপাদানের সংখ্যা m = 220, নমুনার উপাদানের সংখ্যা n = 420। তাহলে p এর মানটা আমরা বের হয়ে আসবে 220 কে 420 দিয়ে যদি ভাগ করি 0.052। ছাত্রদের অনুপাতের প্রায় 95% এর আস্থা সীমা P ± z × ডেল্টা P। আমরা জানি যে ডেল্টা P কে ভেঙে এটা করা যায় P ± z √p × 1 - p ডিভাইডেড বাই n। P এর মান আমরা এই যে এখানে বের করেছি, P এর মানটা বসিয়ে দিই 0.524 ± আমরা জানি 95% আস্থা সীমায় z এর সারণীকৃত মান 1.96 √p এর মান বসিয়ে দিলাম 0.524 1 - 0.524 ডিভাইড বাই n হলে আমরা n এর মান জানি 420। তাহলে প্রথমে এখানকার কাজ হলো কি যে 1 থেকে এটাকে মাইনাস করে এটা দিয়ে গুণ করে এটাকে 420 দিয়ে ভাগ করে √ওভার করতে হবে এবং সবশেষে 1.96 এর সঙ্গে গুণ করতে হবে। তাহলে 0.0524 প্লাস মাইনাস এটাকে তাহলে 1 থেকে এটা মাইনাস করে এটার সঙ্গে গুণ করে 420 দিয়ে ভাগ করে 1.96 এর সঙ্গে গুণ করলে আসে 0.048। এখন দুইবার আমাদেরকে করতে হবে 524 মাইনাস 0.048 করলে 476.476 এবং 524.524 এর সঙ্গে প্লাস 0.048 যোগ করলে আসে আমাদের 1.048। এই দুইটা যোগ করলে 1.048 আসে। তাহলে আমাদের 95% আস্থার সীমায় হলো এত থেকে 0.047 এবং 1.048 এর মধ্যে অবস্থান করছে ছাত্রদের অনুপাত। হ্যাঁ? মজার ব্যাপার হলো যে এই দুটো অংশেরই অঙ্কগুলো প্রায় একই রকমের। হ্যাঁ, জাস্ট শুধু মানগুলো
চেঞ্জ এবং কিছু কিছু চেঞ্জ আছে এবং বাকিটা মনে রাখা খুব সহজ। 2 নাম্বারটা আমরা আলোচনা করছি, দ্বিতীয়টা। দ্বিতীয়টা ছিল দুটি সমগ্র অনুপাতের পার্থক্যের বিন্দু প্রাক্কলিত মান ও সীমা প্রাক্কলিত মান নির্ণয় করে আমরা জানি যে এটা বের করতে পারি। আমাদের সূত্রটা বলছে যে সমগ্রকের অনুপাতদ্বয়ের মধ্যে পার্থক্যের গড় মিউ p1 মাইনাস p2 ইকুয়াল টু পাই1 মাইনাস পাই2 এবং পরিমিত ব্যবধান ডেল্টা p1 মাইনাস p2 ইকুয়াল টু রুট ওভার পাই1 ইন্টু 1 মাইনাস পাই1 ডিভাইড বাই n1 প্লাস পাই2 ইন্টু 1 মাইনাস পাই2 ডিভাইড বাই n2। এখানে p1 is equal to m1 by m2 এবং p2 is equal to m2 by n2। এটা আমাদের সূত্র। দেখেন আগের সূত্রগুলোর সঙ্গে অনেকটা মিল আছে। সমগ্র অনুপাতদ্বয়ের পার্থক্যের আস্থা সীমা p1 minus p2 plus minus z alpha divided by 2 root over p1 into 1 minus p1 divided by n1 plus p2 into 1 minus p2 divided by n2। এই সূত্রটা দিয়ে আমাদের অঙ্ক করতে হবে। একটা উদাহরণ দিয়ে দিয়ে আসেন পরের স্লাইডে। বলছে যে ঢাকা সিটিতে 1000 জনের একটি দৈব নমুনা নিয়ে দেখা গেল যে 400 জন গমের ক্রেতা, খুলনা সিটিতে 800 জনের একটি দৈব নমুনা নিয়ে দেখা গেল 400 জন গমের ক্রেতা, সমগ্র অনুপাতদ্বয়ের মধ্যে পার্থক্যের 95% আস্থা সীমা নির্ণয় করবে। তাহলে ঢাকা সিটিতে দেখা গেল যে 1000 জনের দৈব নমুনা নিয়ে দেখা গেল যে 1000 জনের মধ্যে 400 জন গম ক্রয় করেন এবং খুলনা সিটিতে দেখা গেল যে 800 জনের নমুনা নিয়ে 400 জন গম ক্রয় করেন। তাহলে সমগ্র অনুপাতদ্বয়ের মধ্যে পার্থক্যের 95% আস্থা সীমা নির্ণয় করতে বলছে। এখানে দেয়া আছে ঢাকা সিটির নমুনা হলো 1000 জন, N1, N2 হলো খুলনা সিটির নমুনার সংখ্যা হলো 800 জন, M1 হলো ঢাকা সিটির এই 1000 জনের মধ্যে গম ক্রেতা 400 জন এবং M2 হলো খুলনা সিটির এই 800 জনের মধ্যে গম ক্রেতা 400 জন। যদি দুইটাই একই ইউজ করছে, দুটো আলাদা ইউজ করলে আরো একটু ভালো হতো আমার মনে হয়। সেক্ষেত্রে পি এর মানটা আমরা আগেই বের করে নিই। আমরা জানি p1 is equal to m1 divided by n1। m1 আমাদের আছে 400, n1 হলো 1000, 0.04। p2 হলো m2 divided by n2, m2 দেয়া আছে 400 divided by n2 হলো 800, ভাগ করলে আসে 0.05। অর্থাৎ p1 হলো 0.04 এবং p2 হলো 0.5, 0.4 এবং 0.5। 5% যথার্থ মাত্রা z এর সংশয় মান বা z এর সারণীকৃত মান 1.96 আমরা জানি। তাহলে সমগ্রকের অনুপাতদ্বয়ের মধ্যে পার্থক্যের 95% আস্থা সীমা p1 minus p2 plus minus z into alpha root over p1 into 1 minus p1 divided by n1 plus p2 into 1 minus p2 divided by n2। এখানে দেখেন আমরা মান বসিয়ে দেই। p1 এর মান আমরা জানি বের করেছি 0.04 এবং p2 মান 0.5, 0.4 minus 0.4। স্যার আসসালামু আলাইকুম স্যার। কে ছিলেন? স্যার আসলে স্যার একটু মানে নেট সমস্যা হচ্ছিল স্যার। ও আচ্ছা, অসুবিধা নেই, আমি একটা ভিডিও করছি। হ্যাঁ, এটা আবার লিংক দিয়ে দিব। হ্যাঁ, আচ্ছা স্যার, আচ্ছা ধন্যবাদ স্যার। 0.4 minus 0.5 plus minus 1.96 আমরা জানি যে 95% আস্থা সীমায় আমাদের জেড এর সারণীগত মান 1.96, ওইটা বসাই দিলাম। এখানে মান দেখেন এই সূত্রে p1 আমরা জানি p1 কি 0.04 into 1 minus 04 divided by n1 হলো 1000 আমাদের বের করা আছে, প্লাস 0.5 হলো p2 এর মান into 1 minus p2 হলো 1 minus 0.05 divided by n2 এর মান দেওয়া আছে আমাদের এই যে 800। হ্যাঁ, তাহলে প্রথমে কাজ হলো 1 থেকে এটা মাইনাস করে এটাকে গুণ করব, গুণ করে 1000 দিয়ে ভাগ করব, আর এটাকে হলো 1 থেকে এটা মাইনাস করে এটা দিয়ে গুণ করে 800 দিয়ে ভাগ করব। ভাগ করার পরে এই দুটাকে যোগ করে নিয়ে 1.96 দিয়ে গুণ করব। তারপরে 0.4 মাইনাস 0.5 মাইনাস করে একবার মাইনাসের মান বসাবো, একবার প্লাসের মান বসিয়ে দুইটা আলাদা দেখবো যে
অ্যান্সারটা এখানে সরাসরি দিয়ে দিছে। আপনারা একটু হাতে কলমে করবেন, কোনো সমস্যা থাকলে আমাকে আবার জানাবেন। অ্যান্সার বেরিয়েছে যে -0.1461 থেকে -0.0539 এর মধ্যে 95% আস্থা সীমায় অনুপাত দ্বয়ের 95% আস্থা সীমা বেরিয়ে গেল আর কি। অঙ্কগুলো আসলে খুব কঠিন না, সূত্রটা বুঝলেই একদম ইজিলি অঙ্কটা বের করতে পারবে, কারণ এই দুটো চ্যাপ্টারের ধারাবাহিকতাটা প্রায় একই রকম। আমরা যাই পরেরটাতে, উপযুক্ত নমুনার আকার নির্ণয়। 3 নম্বর অংশ, 3 নম্বর অংশ উপযুক্ত নমুনার আকার নির্ণয়। উপযুক্ত নমুনার আকারের ক্ষেত্রে সূত্রটা হলো কি, সমগ্র অনুপাত নিরূপণের জন্য নমুনার আকার n = p × 1 - p × z / e হোল স্কয়ার। এই সূত্রটা মনে রাখতে হবে। সমগ্র অনুপাত নিরূপণের জন্য নমুনার আকার n = p × 1 - p × z / e হোল স্কয়ার। এটা উদাহরণ দিলে আরো ক্লিয়ার হয়ে যাবে। 95% আস্থা সীমায় 0.05 এর যোগ বা বিয়োগের মধ্যে সমগ্র অনুপাত নিরূপণ করা হয়। সমগ্র অনুপাতের শ্রেষ্ঠ নিরূপক 0.5 করতে হলে সর্বোচ্চ নমুনা কত হওয়া উচিত? আসলে এইখানে একটা ভুল আছে। p এর মানটা এটা আসলে এইটা হবে, শ্রেষ্ঠ নিরূপক হলো 0.15 হবে। আসলে এটা প্রশ্নটাই ভুল আছে, অথবা এখানে আমরা 15 না বসিয়ে আমরা 0.5 দিয়ে অঙ্কটা করবো। দেখেন বই থেকে সরাসরি উঠানো তো, ওই জন্য এই বইয়ের ভুলটা। একটু খেয়াল করেন আপনারা যে এইখানে যে শ্রেষ্ঠ নিরূপক 0.5, কিন্তু এখানে মান বসানোর সময় p = 0.15 বসানো হয়েছে। হয় এখানে 15 হবে, অথবা এখানে 0.5 দিয়ে আমরা অঙ্কটা করতে পারবো। তো যাই হোক, এখানে 1টা বইতে 1, এখানে 1 লিখে দিন, তাহলে সুবিধা হয়ে যায়। তাহলে অ্যান্সারটা বারবার জায়গায় কাটতে হয় না। জাস্ট শ্রেষ্ঠ নিরূপকের এই জায়গাটায় 0.15। নিরূপিত সমগ্র অনুপাত p = 0.15। সর্বোচ্চ যুক্তিসঙ্গত ত্রুটি, যোগ বা বিয়োগ ত্রুটি বলা আছে 0.05। 95 আস্থা সীমা z এর সারণীকৃত মান 1.96। আমরা সবখানে এটা ব্যবহার করছি, বইতে এভাবেই দেয়া আছে, বইতে সারণীটাও দেয়া আছে। সুতরাং নির্ণয় সর্বোচ্চ নমুনার আকার n = আমরা যে সূত্রটা, এই সূত্রটার মধ্যে মান বসিয়ে দেবো। এই সূত্রটা লিখি, n = p × 1 - p × z / e হোল স্কয়ার। p এর মান 0.15 গুণন 1 - p মানে কি, 1 থেকে 0.05 মাইনাস করলে 0.15, 1 থেকে 1 - 0.15 যদি মাইনাস করি 0.85, তাহলে 0.15 × 0.85 গুণন z এর মান আমরা জানি 1.96, e এর মান আমরা জানি 0.05 হোল স্কয়ার। তাহলে আমাদের এই মানটা কিরকম আসবে দেখেন, যে এটা দিয়ে ভাগ করে এটাকে স্কয়ার করব, করে এটাকে গুণ করলে 195.9216 বা 196 অ্যাপ্রক্স। হ্যাঁ, এখানে এইভাবে অঙ্কটা করতে হবে। আমার মনে হয় এই অঙ্কগুলো খুব সহজ। হ্যাঁ, আপনারা একটুতেই বুঝবেন, বাসায় একটু চেষ্টা করবেন। আর দেখি ক্লাস শেষে যদি আমি আরো কিছু অঙ্ক আপনাদের দিতে পারি তাহলে সুবিধা হয়। এই নিয়মেই আপনারা বের করতে পারবেন। আজকে এই পর্যন্ত। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের অনলাইন ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম স্যার, ধন্যবাদ আপনাকে।